হ্যালো এভরিওয়ান, অঙ্ককুঠিরে সকলকে স্বাগত। আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজটা শুরু করেছিলাম, সেই সিরিজের আজকে প্র্যাকটিস সেট 4 নিয়ে আলোচনা করব। আর আগের প্র্যাকটিস সেট মানে আগের যে 3টে সেট দেখোনি তারা অবশ্যই ইউটিউবে গিয়ে দেখে নিতে পারবে। চলো আজকের সেটটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন বলছে, পর্যায়বৃত্ত শ্রম বল সমীক্ষা বা পিএলএফএসের মাসিক রিপোর্ট অনুযায়ী 2025 সালের অক্টোবরে ভারতে 15 বছর এবং তার বেশি বয়সীদের জন্য শ্রমিক জনসংখ্যা অনুপাত ডাব্লুপিআর মানে ওয়ার্কার পপুলেশন রেশিও কত শতাংশ ছিল? অপশান এ 42.5%, অপশান বি 48.5%, অপশান সি 52.5%, অপশান ডি 50.1%। দেখো, ডাব্লুপিআর বলতে কি বোঝানো হয়? ডাব্লুপিআর মানে কি? যতজন কাজ করতে সক্ষম, মানে টোটাল পপুলেশনের ভেতরে যতজন কাজ করতে সক্ষম সেটাকে বলা হয় ডাব্লুপিআর। মানে ধরো যদি কোনো একটা এরিয়ায় 100 জন লোক থাকে, তার ভেতর যতজন কাজ করে, বেশ সাপোজ 55 জন যদি কাজ করে, তাই টোটাল পপুলেশন যদি হচ্ছে 100 হয়, এটা টিপি লিখলাম, মানে টোটাল পপুলেশন, তার ভেতর 55 জন কাজ করছে, মানে ওয়ার্কার পপুলেশন, মানে ওয়ার্কার পিপল বলতে পারো। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে ডাব্লুপিআর কী হয়? সেক্ষেত্রে ডাব্লুপিআর হয় এই যে 55 মানে যতজন কাজ করছে বাই টোটাল পিপল কত? 100। এটা এরপরে 100 দিয়ে পার্সেন্টেজ করার জন্য 100 দিয়ে গুণ করে দিতে হয়। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তোমার কথা হবে 55%। যদি সেই হিসাবে যদি কোনো একটা গ্রামে বা কোনো একটা এরিয়ায় যদি 100 জন টোটাল মানুষ থাকে, সেখানে যদি 55 জন মানে কাজ করে, তাহলে সেক্ষেত্রে সেই 55% হচ্ছে ওয়ার্কার পপুলেশন রেশিও। তাহলে এক্ষেত্রে বলেছে যে 2025 সালের অক্টোবরের ভারতের 15 বছর মানে রিপোর্ট অনুযায়ী তাহলে ডাব্লুপিআর কত? অপশান, তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে কি? অপশান সি 52.5%। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে আর কি কি প্রশ্ন দেখতে পারো তুমি? যে এই যে পিএলএফএস আছে না, এই পিএলএফএসের ফুল ফর্মটা তুমি জেনে রাখতে পারো। সেটা হচ্ছে পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে। এটা আর একটা তোমার প্রশ্ন তুমি মাথায় রাখবে যে এখান থেকে শ্রমিক দিবস যেহেতু বলেছে, মানে শ্রমিক সম্বন্ধে বলেছে, যে শ্রমিক দিবস কত, মানে ইন্টারন্যাশনাল লেবার ডে কত তারিখে, সেটা তুমি জেনে রাখো। সেটা হচ্ছে 1 মে। এখান থেকে এই প্রশ্নগুলো, আর প্রত্যেকটা প্রশ্ন অ্যানালিসিস করার পর যে কটা প্রশ্ন হতে পারে সে কটা প্রশ্ন কিন্তু আমি এই ভিডিওগুলোতে আলোচনা করে দেবো, তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। দেখো, এরপরে বলছে 3 নভেম্বর 2025 তারিখে কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী জীবন প্রেরণা যোজনা চালু করেছে? দেখো, অপশান এ বলছে মণিপুর, অপশান বি বলছে সিকিম, এটা বানামটা একটু স্পেলিংটা মিস্টেক হয়েছে, সিকিম, অপশান সি উড়িষ্যা, অপশান ডি অসম। তাহলে এখানে সঠিক অ্যান্সার কী হবে? অপশান ডি অসম। আর কি কি ইনফরমেশান একটু দেখে নাও। আচ্ছা, অসমের মুখ্যমন্ত্রীর নাম কি? ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। এটা কিন্তু তুমি মাথায় রেখো। আর কি কি অসমে থেকে যে প্রশ্নগুলো খুব বারবার আসে, যে কাজিরাঙা ন্যাশনাল পার্ক মানে হচ্ছে কাজিরাঙা ন্যাশনাল পার্ক কিন্তু অসমেই অবস্থিত। এটা খুব পরীক্ষায় প্রশ্ন, যে কাজিরাঙা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? সেটা হচ্ছে অসমে অবস্থিত। আর এই যে কাজিরাঙা ন্যাশনাল পার্ক ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায় কত সালে? সেটাও তুমি মাথায় রাখবে, 1985 সালে। আর তোমরা না খাতা পেন নিয়ে বসো। তুমি হয়তো এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ফ্রিতে অ্যাক্সেস করে নিতে পারবে, কিন্তু যে এক্সট্রা ইনফরমেশানগুলো দিচ্ছি না, সেই এক্সট্রা ইনফরমেশানগুলো এই পিডিএফে থাকবে না। তাই সেক্ষেত্রে তুমি খাতা পেন তুমি যদি নিয়ে থাকো, তাহলে একটা প্রশ্ন থেকে 6-7টা প্রশ্ন এমনি তুমি পাবে। তাহলে তুমি যদি 200টা প্রশ্ন হয় রেডি করো, তাহলে সেটা কিন্তু 1200টা প্রশ্ন রেডি মানে কনভার্ট হয়ে যাবে। তাই তোমরা অবশ্যই খাতা পেনটা নিয়ে বসো। আচ্ছা, এরপরে আর কি কি ধরো দেয়, যে অসমে হচ্ছে একটা রিভার আইল্যান্ড দেয়, মানে সবচেয়ে বড় মানে নদী দ্বীপ, সেটা হচ্ছে মাজুলি। এটাও কিন্তু মাথায় রাখবে, এটা পরীক্ষা দেয় যে মাজুলি। আচ্ছা, মাজুলি কোথায় অবস্থিত? অসম অবস্থিত। আর এই যে মাজুলি দ্বীপটা, এই মাজুলি দ্বীপটা কোন নদীর ওপর অবস্থিত সেটাও কিন্তু পরীক্ষা দেয়, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর ওপরে। আর কি কি আছে? আরও দুটো ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক আছে, একটা মানস
ন্যাশনাল পার্ক, ঠিক আছে, মানস ন্যাশনাল পার্ক, সেটাও কিন্তু অসমে অবস্থিত। এখানকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। আর একটা প্রশ্ন আছে যে একশৃঙ্গ গন্ডার কোথায় দেখতে পায়, সেটা কিন্তু কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে দেখতে পাওয়া যায়। আর একটা প্রশ্ন এই অসম থেকেই দেয় যে নামেরি ন্যাশনাল পার্ক মানে নামেরি অভয়ারণ্য কোথায়, সেটাও কিন্তু এই অসমে অবস্থিত এবং সেটা কিন্তু পাখির জন্য বিখ্যাত, সেটাও কিন্তু তোমায় মাথায় রাখবে। তাহলে এই সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু তোমায় মাথায় রাখতেই হবে। চলো নেক্সট প্রশ্ন দেখো। বলছে সম্প্রতি ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড দেশের প্রথম 24x7 মানে কি 7 দিনে 24 ঘন্টায় খোলা থাকবে চালু থাকা এলপিজি এটিএম কোথায় স্থাপন করেছে, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এলপিজি এটিএম অপশন এ বলছে গুরুগ্রাম হরিয়ানা, অপশন বি নয়ডা উত্তরপ্রদেশ, অপশন সি ইন্দোর মধ্যপ্রদেশ, অপশন ডি মুম্বাই মহারাষ্ট্র। এটা সঠিক অ্যান্সার হবে কি অপশন এ গুরুগ্রাম হরিয়ানা। এই যে এলপিজি এটিএম বলতে কী বোঝায়, তুমি যখনই যাবে, ঠিক আছে, তখনই তুমি এলপিজি পাবে, মানে তোমার মানে রান্নার অভাব হবে না, মানে 2 থেকে 5 কেজি সিলিন্ডার তুমি সবসময় পাবে এই জায়গাটায়। মানে তুমি গেলেই সর্বদা মানে 7 দিনের ভিতর যখনই যাবে তুমি 2 কেজি থেকে 5 কেজি সিলিন্ডার তুমি অবশ্যই পাবে। এটাই বলা হচ্ছে এলপিজি এটিএম। এর পরের প্রশ্ন বলছে আন্নালেনা বেয়ারবক যিনি 2025 সালে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন, তিনি কোন দেশের বাসিন্দা? অপশন এ অস্ট্রিয়া, অপশন বি জার্মানি, অপশন সি ডেনমার্ক, অপশন ডি চেক রিপাবলিক। এটা সঠিক অ্যান্সার হবে কি অপশন বি জার্মানি। আচ্ছা, আর এক্সট্রা ইনফরমেশনগুলো দেখে রাখো। বলতে গেলে এখান থেকে এক্সট্রা ইনফরমেশন যদি দেয় যে এই যে ইউএনজিএ আছে না, রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ, এই রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের মানে কোথায় এটা হেডকোয়ার্টারটা কোথায়, সেটা হচ্ছে নিউ ইয়র্ক। সেটাও কিন্তু মাথায় রাখবে, নিউ ইয়র্ক, সেটাই নিউ ইয়র্ক অবশ্যই কি ইউএসএতে অবস্থিত, সেটাও তুমি ইনফরমেশনটা মাথায় রাখবে। আর এখান থেকে সেমন কোনো ইনফরমেশন লাগবে না, যে কটা তোমায় দিচ্ছে সে কটাই পুরোপুরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। সামনে তোমাদের রেলের যেহেতু গ্রুপ ডি পরীক্ষা আছে 3 তারিখ থেকে, তাই পরীক্ষায় কিন্তু প্রশ্নগুলো সব কটা প্রশ্ন কিন্তু দেখে যাবে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়েটেজটা সবচেয়ে বেশি থাকবে, প্রায় 80-90% কারেন্ট অ্যাফেয়ার্সই থাকবে, সেটা তুমি মাথায় রাখবে। মানে 20 মানে যে জেনারেল অ্যাওয়ারনেস 20 নম্বর থাকে তার ভেতরে। এরপর নেক্সট প্রশ্ন বলছে সম্প্রতিকে 2025-26 সালে বিজয় হাজারে ট্রফি খেতাব জিতেছে, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো দেখো, অপশন এ বলছে মুম্বাই, কর্ণাটক, বিদর্ভ না সৌরাষ্ট্র। এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি বিদর্ভ। আচ্ছা, এই প্রথমবার জিতলো, কাকে হারালো? সৌরাষ্ট্রকে। আচ্ছা, এখান থেকে আর কি তুমি দেখবে, এখান থেকে আরও অনেক ইনফরমেশন হয়, তো আমি বলছি ধরো যে এই যে বিজয় হাজারে ট্রফি এখনও পর্যন্ত সর্বাধিক কে পেয়েছে, কর্ণাটক আর তামিলনাড়ু, ঠিক আছে, কর্ণাটক এবং তামিলনাড়ু 5 বার করে পেয়েছে। এই ইনফরমেশনটা তুমি কিন্তু মাথায় রাখবে। আর এটা কন্ডাক্ট করায় কে, এটা অবশ্যই বিসিসিআই কন্ডাক্ট করায়, সেই ইনফরমেশনটা মাথায় রাখবে। আর এই যে এটা বিজয় হাজারে ট্রফি কার সাথে সম্পর্কিত, এটা ক্রিকেট টুর্নামেন্টের সাথে সম্পর্কিত, দেখো এখানে লেখা আছে। আচ্ছা, কত ওভারে ক্রিকেট টুর্নামেন্ট? 50 ওভারে ক্রিকেট টুর্নামেন্ট। এই সমস্ত ইনফরমেশন মাথায় রাখবে। আর ফার্স্ট কত সালে হয়েছিল? 2002 থেকে 2003, মানে ফার্স্ট যে বিজয় হাজারে ট্রফি ফার্স্ট হচ্ছে 2002-2003, মানে ফার্স্ট হয়েছিল। তাহলে এখান থেকে তোমার কিন্তু এই ইনফরমেশনগুলো মাথায় রাখতে হবে যে সর্বোচ্চ এখনও পর্যন্ত সর্বোচ্চ বিজয় হাজারে ট্রফি কে পেয়েছে, কর্ণাটক, তামিলনাড়ু, সেটা 5 বার করে। আর বিসিসিআই কন্ডাক্ট করে এটা 50 ওভারে একটা ক্রিকেট মানে লিস্টে, মানে সিনিয়র ক্রিকেট লিস্টে টুর্নামেন্ট। আর এবছর ফার্স্ট টাইম পেয়েছে বিদর্ভ সৌরাষ্ট্রকে হারিয়ে। আর কোথায় খেলাটা আয়োজন হয়েছে সেটা মাথায় রাখবে, বেঙ্গালুরুতে হয়েছিল। চলো নেক্সট প্রশ্ন দেখো। বলছে সিপ্রি সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী 2021 থেকে 25 বর্ষের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র আমদানিকারী দেশ কোনটি? অপশন এ ভারত, অপশন বি ইউক্রেন, অপশন সি সৌদি আরব, অপশন ডি কাতার। দেখো, এটা সঠিক অ্যান্সার হবে ইউক্রেন। এবার এখান থেকে যে প্রশ্ন হয়, মানে আমদানি বলছে, আমদানির ক্ষেত্রে ইউক্রেন ফার্স্ট কিন্তু ভারত সেকেন্ড। অস্ত্র আমদানির ক্ষেত্রে, অস্ত্র আমদানিতে ভারত সেকেন্ড কিন্তু ইউক্রেন ফার্স্ট। আবার রপ্তানির ক্ষেত্রে, মানে যারা অস্ত্র সরবরাহ করছে সেক্ষেত্রে ফার্স্ট কে বলো তো? সেক্ষেত্রে ফার্স্ট হচ্ছে ইউএসএ মানে আমেরিকা, সেকেন্ড হচ্ছে ফ্রান্স,
আর থার্ড হচ্ছে রাশিয়া। এই তিনটে কিন্তু মাথায় রাখবে। এটা রপ্তানির দিক থেকে, এটা আমদানির দিক থেকে। আমদানিতে ফার্স্ট ইউক্রেন, সেকেন্ড ভারত, কিন্তু রপ্তানিতে ফার্স্ট ইউএসএ, সেকেন্ড ফ্রান্স, থার্ড রাশিয়া। আর ভারত হচ্ছে প্রায় 8.2% আমদানি করে, আর এই যে ইউক্রেন সেটা 9.7% আমদানি করে। এই প্রশ্নটা তুমি স্টার দিতে রাখতে পারো। নেক্সট প্রশ্ন দেখো, বলছে 2026 সালে ফেব্রুয়ারি মাসে ইসরায়েলের সংসদ, যেটাকে আমরা নেসেট বলি, দ্বারা নিম্নলিখিত কোন দেশের প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ সংসদীয় সম্মান স্পিকার অব দ্য নেসেট মেডেল দিয়ে সম্মানিত করা হয়েছে? অপশান এ স্পেন, অপশান বি বেলজিয়াম, অপশান সি ভারত, অপশান ডি লুক্সেমবার্গ। এটা সঠিক অ্যান্সার হবে হচ্ছে মানে ভারতের যে নরেন্দ্র মোদীকে দেওয়া হয়েছে, তাই এটা সঠিক অ্যান্সার অপশান সি হবে রাইট অ্যান্সার। আচ্ছা, নরেন্দ্র মোদী কিন্তু এবছর মানে 25-26 দিয়ে অনেক কটা পুরস্কার বা সম্মান পেয়েছে, তাই এই যে নরেন্দ্র মোদীর থেকে কিন্তু একটা প্রশ্ন অবশ্যই আসবে যে কোন সম্মান থেকে, এবং সেই বিষয়ে আমি একটা শর্ট ভিডিও করে দেবো, সেটাও কিন্তু অবশ্যই দেখে রাখবে। তার জন্য অবশ্যই কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। চলো নেক্সট প্রশ্ন দেখো, সম্প্রতি কাকে ইংরেজি ভাষার জন্য সম্মানজনক সাহিত্য একাডেমি পুরস্কার 2025 দেওয়ার ঘোষণা করা হয়েছে? দেখো, আগের দিনের ভিডিওতে কিন্তু আমরা হিন্দিতে বলে দিয়েছি, আজকের ভিডিওতে আমরা ইংরেজি ভাষার জন্য যে কাকে সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া যায় সেটা বলবো। আচ্ছা, অপশান এখানে বলছে অরুন্ধতী রায়, অপশান বি বলছে নপ্তেশ শর্মা, অপশান সি হচ্ছে অমিতাভ ঘোষ, অপশান ডি নমিতা গোখলে। এটা সঠিক অ্যান্সার কি? অপশান বি নপ্তেশ শর্মা। আচ্ছা আচ্ছা, তার যে বইটা আছে তার বইটার নাম হচ্ছে ক্রিমসন স্প্রিং। এটা কিন্তু মাথায় রাখবে যে এই যে নপ্তেশ শর্মা কোন বইয়ের জন্য পেয়েছে ক্রিমসন স্প্রিং। আর এই বইটাতে কী লেখা আছে, মানে এই উপন্যাসটাতে কী লেখা আছে, এটা হচ্ছে 1919 সালে জালিয়ানবাগের হত্যাকাণ্ডের বিষয়ের ওপর লেখা। আর একটা জিনিস, যে সাহিত্য একাডেমি যে পুরস্কার হচ্ছে আমাদের সেকেন্ড সাহিত্য সম্মান, আর ফার্স্ট হচ্ছে জ্ঞানপীঠ, সেটাও মাথায় রাখবে। এটা আগের দিনের ভিডিওতে বলে দিয়েছি আমি। আর কটা ভাষায় দেওয়া হয়? 24টা ভাষায়, 22টা সংবিধান স্বীকৃত ভাষা প্লাস ইংলিশ প্লাস রাজস্থানী, এই 24টা ভাষায় কিন্তু এই সাহিত্য একাডেমি পুরস্কার দেয়া হয়। চলো নেক্সট প্রশ্ন দেখো, নিম্নলিখিত সাঁতারুদের মধ্যে কে 2025 সালে বিশ্ব অ্যাকোয়াটিক্স চ্যাম্পিয়নশিপে 200 মিটার ব্রেস্ট স্ট্রোক চ্যাম্পিয়নশিপ রেকর্ড এবং একটি আমেরিকান রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতেছে? তাহলে দেখো, এটা সঠিক অ্যান্সার হবে কি? অপশন ডি কেট ডগলাস। এখান থেকে ইম্পর্টেন্ট যদি বলতে পারি যে এই চ্যাম্পিয়নশিপ, বিশ্ব অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপ, সেটা কোথায় হলো? সেটা সিঙ্গাপুরে হলো। এটা তুমি ইনফরমেশনটা মাথায় রাখবে। আর এটা নারীদের মানে এই যেহেতু এটা একটা নারী পেয়েছে, সেক্ষেত্রে এই প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট আছেই, সেটা তুমি মাথায় রাখো। আর আমেরিকার বাসিন্দা, সেটাও তুমি মাথায় রাখবে। এই প্রশ্নগুলো তুমি মাথায় রাখতে হবে, তোমাকে ইনফরমেশনগুলো মারতে হবে, কারণ পরীক্ষায় তুমি দেখবে এই যে সিরিজটা করছে, এই সিরিজটার থেকে তোমার প্রশ্ন কমন আসছে। নেক্সট বলছে উল্লাস প্রকল্পের অধীনে সম্পূর্ণ বা পূর্ণ সাক্ষরতা অর্জনকারী ভারতের প্রথম রাজ্য কোনটি? অপশান এ কেরালা, মিজোরাম, অপশান সি ত্রিপুরা, অপশান ডি গোয়া। তাহলে দেখো, ভালো করে বুঝবে যে এই এখন উল্লাস সংস্থা মানে প্রত্যেকটা রাজ্যকে পর্যবেক্ষণ করছে এবং সাক্ষরতা অর্জনকারী মানে স্ট্যাটাসটা দিচ্ছে। এক্ষেত্রে ফার্স্ট পূর্ণ সাক্ষরতা অর্জনকারী ভারতের প্রথম রাজ্য হচ্ছে অপশান বি মিজোরাম। আচ্ছা, এবার সাক্ষরতা, এই যে উল্লাস সাক্ষরতা কোন বিচার ভাবছে, মানে কোন পরিমাপের ওপর সাক্ষরতার স্ট্যাটাসটা দিচ্ছে? যদি 15 বছরের বা তারপর বেশি বয়স্ক কোনো মানে শিক্ষার্থী বা ব্যক্তি যদি কোনো একটা ভাষায় বলতে, লিখতে বা পড়তে পারে, তাহলে সেই স্বাক্ষর। ঠিক আছে, এই তিনটে স্ট্যাটাস মেনটেন করলে সে সাক্ষরতার তকমাটা পাবে। আচ্ছা, এক্ষেত্রে কিন্তু উল্লাস শুধু মিজোরামকে দিনি, মিজোরাম কিন্তু ফার্স্ট, এরপরে আরও আছে, গোয়া কিন্তু সেকেন্ড। তোমায় পরের প্রশ্ন ফার্স্ট না দিয়ে তোমায় বলতে পারো সেকেন্ড, মানে এই উল্লাস প্রকল্পের অধীনে পূর্ণ স্বাক্ষর অর্জনকারী ভারতের সেকেন্ড রাজ্য কোনটা, সেটা গোয়া হবে। থার্ড কিন্তু ত্রিপুরা, এটাও কিন্তু তোমায় মাথায় রাখবে, থার্ড হচ্ছে ত্রিপুরা। যদি ফোর্থ হয়, ফোর্থ হিমাচল প্রদেশ, আর ফিফথ হয় সেটা হচ্ছে সিকিম, সেটাও কিন্তু তোমায় মাথায় রাখতে হবে। চলো নেক্সট প্রশ্ন দেখো, বলছি সম্প্রতি কে সাইন অ্যাপ
চালু করেছে? অপশন এ নীতি আয়োগ, অপশন বি ইন্ডিয়ান রেলওয়ে, অপশন সি ভারতীয় ডাক মানে ইন্ডিয়ান পোস্ট, অপশন ডি ইসরো। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, এটা সঠিক অ্যান্সার হবে ইন্ডিয়ান রেলওয়ে। এই যে সাইন আছে, এই সাইন অ্যাপের ফুল ফর্মটা তোমায় জেনে রাখতে হবে। সেটা হচ্ছে কি সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইনসিডেন্ট নোটিফিকেশন ফর এম্পাওয়ারমেন্ট। মানে রেলের প্রায় প্রায় 1 লাখের ওপর নারী কর্মচারী আছে, মানে মহিলা কর্মচারী আছে, তাদের মানে সুবিধার্থে, মানে তাদের যাতে কোনো বিপদ না আসে তার জন্য কিন্তু সাইন অ্যাপটা চালু করা হয়েছে। আর এখান থেকে আর কী কী প্রশ্ন আসতে পারে, যে সাইন অ্যাপ কোন মানে নারীদের কোন আইনের সাথে সঙ্গতিপূর্ণ, এটাও দিতে পারে। সেটা হচ্ছে 2013 সালের পক্সো আইন, সেটাকে দিতে পারে। আর এখান থেকে যে প্রশ্ন হয়, এখান থেকে ভালো ভালো প্রশ্ন, যেমন যদি বলি রেলওয়ে বোর্ড কত সালে চালু হয়, এটাও ভালো প্রশ্ন, যে রেলওয়ে বোর্ড কবে স্থাপন হয়। রেলওয়ে বোর্ড কিন্তু 1905 সালে স্থাপন হয়। আচ্ছা, কার সময়? লর্ড কার্জনের সময়। এটাও তুমি মাথায় রাখবে। আর যেটা সবচেয়ে কমন প্রশ্ন, সেটা হচ্ছে প্রথম রেল কত সালে চালু হয়, সেটা হচ্ছে 1853 সালে 16ই এপ্রিল। সালটা হয়তো সবাই জানে, কিন্তু তুমি ডেটটা কিন্তু নাও জানতে পারে, 16ই এপ্রিল, এটাও কিন্তু মাথায় রাখবে। আচ্ছা, কোথায় থেকে কত দূর? সেটা হচ্ছে মুম্বাই টু থানে, মানে বোম্বে টু, তখন তো মুম্বাই ছিল না, তখন বোম্বে টু থানে, এইটা প্রথম। আচ্ছা, কত কিলোমিটার সেটাও তুমি মাথায় রেখো, 34 কিলোমিটার। এই সমস্ত ইনফরমেশান কিন্তু মাথায় রাখবে, কারণ এখান থেকে তোমার প্রশ্ন আসতেই পারে। নেক্সট প্রশ্ন দেখো, বলছে পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে সম্প্রতি হরমুজ প্রণালীতে সুরক্ষার জন্য ভারত কোন অপারেশনটি পরিচালনা করেছে? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ অপারেশন থেকে পরীক্ষা দিতেই পারে প্রশ্ন। চলো দেখো, যে কটা প্রশ্ন সিলেক্ট করেছি সব কটাই ইম্পর্টেন্ট প্রশ্ন, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, উপকারী হবে। অপারেশন দেবী শক্তি, অপশন বি বলছে অপারেশন সংকল্প, অপশন সি বলছে অপারেশন অজয়, অপশন ডি বলছে অপারেশন ঊর্জা সুরক্ষা। দেখো, এখানে এই যে হরমুজ প্রণালীতে যেটা বর্তমানে যে সংকটটা হয়েছিল, সেই সংকটের ভিত্তিতে ভারতের মানে ইন্ডিয়ান নেভি অপারেশন ঊর্জা সুরক্ষা নামে একটি অপারেশন চালু করে, যাতে ভারতীয় নৌবাহিনী মানে ভারতীয় তেলবাহী জাহাজগুলি সেগুলো সুরক্ষিতভাবে হরমুজ প্রণালী দিয়ে চলে আসতে পারে, মানে সুরক্ষিত ভারতে আসতে পারে, এই জন্য এই অপারেশনটা চালু করেছে। আচ্ছা, বাকি অপারেশনগুলো আমরা একটু দেখে নিই। যদি বলি অপারেশন অজয় যখন হচ্ছে ইসরায়েল ও হামাস যখন যুদ্ধ হচ্ছিল, ঠিক আছে, ইসরায়েল ও হামাস যখন যুদ্ধ হচ্ছিল, তখন ইসরায়েল বা প্যালেস্তাইনে যে সমস্ত ভারতীয়রা ছিল তাদেরকে ফিরিয়ে আনার জন্য অপারেশন অজয় কিন্তু চালু করেছিল, এটা তুমি মাথায় রাখবে। এরপরে আসছে কি অপারেশন সংকল্প, সেটা কিন্তু যে এখনও চালু আছে, যে পারস্য এবং ওমান, মানে 2019 সালে এটা চালু করেছে, পারস্য ওমান যে সাগরে, ঠিক আছে, সেই সাগর দিয়ে ভারতীয় জাহাজ যাতে নিরাপদে যাতায়াত করতে পারে, মানে মাল বহন করে আনতে পারে, এটা ইন্ডিয়ান নেভি দেখাশোনা করে, সেই জন্য অপারেশন সংকল্প চালু করেছিল। এরপর আসছে কি অপারেশন দেবী শক্তি, এটা হচ্ছে কি যখন আফগানিস্তান আর তালিবান, মানে আফগানিস্তানের ওপর যখন তালিবান হচ্ছে যুদ্ধ করে, মানে দখল করে নেয়, তখন সেক্ষেত্রে আফগানিস্তানে থাকা ভারতীয়দের সুরক্ষিতভাবে ভারতে ফিরিয়ে আনার জন্য অপারেশন দেবী শক্তি এই প্রকল্পটা চালু করেছিল। আর একটা খুব পরীক্ষায় প্রশ্ন আসে, যে অপারেশন গঙ্গা, ঠিক আছে, ওজি লিখলাম, অপারেশন গঙ্গা, এটা কখন চালু করা হয়েছিল বলো তো? এটা যখন ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ হচ্ছিল, তখন ইউক্রেনে থাকা যে ভারতীয় স্টুডেন্টরা ইউক্রেনে থাকা স্টুডেন্টদের ফিরিয়ে আনার জন্য অপারেশন গঙ্গা চালু করেছিল। এই সমস্ত অপারেশনে কিন্তু ইম্পর্টেন্ট, তাই মাথায় রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, বলছে 2025 সালের অক্টোবরের তথ্য অনুযায়ী 15 বছর বা তার বেশি বয়সীদের জন্য সামগ্রিক শ্রমশক্তির অংশগ্রহণ হার LFPR বেড়ে কত শতাংশ হয়েছে? দেখো, এর আগে আমরা কিন্তু একটা জায়গায় WPR পড়লাম। WPR মানে কি? যতজন মানে কাজের ভেতর নিযুক্ত, মানে টোটাল পপুলেশনের ভেতর যতজন কাজের ভেতর নিযুক্ত তাদের বলে WPR। আর LFPR মানে কি? যতজন কাজের ভেতর নিযুক্ত তারা তো থাকবে, এবং অনেক ব্যক্তি আছে যে কাজ করতে চাচ্ছে কিন্তু কাজ পাচ্ছে না, তাহলে যতজন নিযুক্ত প্লাস এমন যতগুলো ব্যক্তি আছে যারা কাজ করতে চাইছে কিন্তু কাজ পাচ্ছে না, এই টোটাল নাম্বারকে বলা হয় LFPR। এটার পরিমাণ কত? এটার অপশান সি হবে রাইট অ্যান্সার, 55.4%।
নেক্সট প্রশ্ন বলছে সম্প্রতি একটি একক আর্থিক বছরে 50 মিলিয়ন টন লৌহ আকরিক উৎপাদনকারী ভারতের প্রথম খনি সংস্থা বা মাইনিং কোম্পানি কোনটি হয়েছে? অপশন এ কোল ইন্ডিয়া লিমিটেড, অপশন বি টাটা স্টিল, অপশন সি রাষ্ট্রীয় খনিজ বিকাশ নিগম, বা যেটাকে তুমি এনএমডিসিও বলতে পারো, অপশন ডি সেল। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে কি অপশন সি রাষ্ট্রীয় খনিজ বিকাশ নিগম। আচ্ছা, এখান থেকে আরও কিছু ইনফরমেশন তুমি দেখে নাও। ধরো এই যে রাষ্ট্রীয় খনিজ বিকাশ নিগম যেটা আছে না, সেটা কিন্তু হচ্ছে পাবলিক সেক্টরের ভেতর পড়ে। আর ভারত সরকার বিভিন্ন কোম্পানিকে 3টে ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে মহারত্ন কোম্পানি, ঠিক আছে, একটা হচ্ছে নবরত্ন কোম্পানি, আর একটা হচ্ছে মিনিরত্ন কোম্পানি। আচ্ছা, 3টে বলতে কি, আর এটা হচ্ছে রাষ্ট্রীয় খনিজ বিকাশ নিগম, এটা হচ্ছে অবশ্যই কি নবরত্ন। আচ্ছা, এই 3টে বুঝিয়ে দিচ্ছি। একটা বললাম মহারত্ন, MH আর লিখলাম মহারত্ন। 2 নম্বর বললাম নবরত্ন, NR দিলাম। আর 3 নম্বর আমি বললাম মিনিরত্ন। এই 3টে তকমা কোন হিসাবে দেওয়া হয়? বলছে যাদের ইনভেস্টমেন্ট পাওয়ার 5,000 কোটি টাকা পর্যন্ত, ঠিক আছে, যাদের ইনভেস্টমেন্ট পাওয়ার প্রায় 5,000 কোটি, মানে CR লিখলাম 5,000 কোটি পর্যন্ত, তাদের বলা হয় মহারত্ন কোম্পানি। আর যদি বলা হয় যাদের ইনভেস্টমেন্ট 1,000 কোটি টাকা পর্যন্ত, তাদের বলা হয় নবরত্ন কোম্পানি। আর যাদের ইনভেস্টমেন্ট 500 কোটি টাকা পর্যন্ত, তাদের বলা হয় মিনিরত্ন কোম্পানি। এই ইনফরমেশনগুলো স্ট্র্যাটেজিক হিসেবে খুবই কাজে লাগতে পারে, তাই এটিগুলো জেনে রাখবে। চলো নেক্সট প্রশ্ন দেখো। বলছে সম্প্রতি ভারত, শ্রীলঙ্কা এবং মালদ্বীপের মধ্যে ত্রিপাক্ষীয় উপকূলরক্ষী বা কোস্টগার্ড মহড়া দোস্তির কোন সংস্করণটি আয়োজিত হয়েছে? অপশন এ 15তম, অপশন বি 16তম, অপশন সি 17তম, অপশন ডি 18তম। এটা সঠিক অ্যান্সার হবে কি অপশন সি 17তম। আচ্ছা, এখানটাই তুমি দেখে নাও যে এই যে প্রথম 1999 সালে ভারত ও মালদ্বীপের ভেতরে 1991 সালে ভারত ও মালদ্বীপ কিন্তু এই প্রথম এই দোস্তিটা শুরু করে। পরবর্তীকালে 2012 সালে শ্রীলঙ্কা কিন্তু এতে যোগ দেয়, দিয়ে ত্রিপাক্ষিক চুক্তিটা মানে ত্রিপাক্ষিক হয়। প্রথমে দ্বিপাক্ষিক ছিল, কিন্তু পরবর্তীতে ত্রিপাক্ষিক হয়। আর এই যে দোস্তি, এটা কিন্তু প্রতি 2 বছর অন্তর অন্তর এই মানে এক্সারসাইজের সংরক্ষণটা হতে হয়। নেক্সট প্রশ্ন বলছে জাতীয় স্তরে কে দরিদ্রমুক্ত পঞ্চায়েত পুরস্কার লাভ করেছে? অপশন এ মাদুরাডি, কর্ণাটক, অপশন বি ঈদগাঁও, মহারাষ্ট্র, অপশন সি সিপাহীজলা, ত্রিপুরা, অপশন ডি ওপরে কোনোটিই নয়। দেখো, এটা সঠিক অ্যান্সার হবে কি অপশন এ মাদুরাডি, কর্ণাটক। এখান থেকে দেখো এই যে পঞ্চায়েত থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। এই যে পঞ্চায়েতের ধারণার জন্য কোন কমিটি সুপারিশ করেছিল? পঞ্চায়েত সাধারণত 3 স্তর হয়, ঠিক আছে। এই যে 3 স্তর ধারণা, এটা কে করেছিল বলো তো? বলবন্ত রায় কমিটি। এটা কিন্তু পরীক্ষায় খুব আসে যে পঞ্চায়েতের 3 স্তর মানে 3 টায়ার ধারণা কোন কোম্পানি দেয়, সেটা মানে কোন কমিটি দেয়, সেটা হচ্ছে বলবন্ত রায় কমিটি, মানে বলবন্ত রায় মেহতা কমিটি, মানে বলতে পারো মানে BRMC বলতে পারো, বলবন্ত রায় মেহতা কমিটি। আর অশোক মেহতা কমিটি, সেটা কিন্তু অবশ্যই 2 স্তর মানে দ্বিস্তর পঞ্চায়েতের ধারণা দিয়েছিল। পরীক্ষায় প্রশ্ন হচ্ছে 3 স্তর পঞ্চায়েতের ধারণা দেয় কোন কমিটি, সেটা হচ্ছে বলবন্ত রায় মেহতা কমিটি। এই পঞ্চায়েত থেকে তুমি পরীক্ষায় কনফার্ম প্রশ্ন পাবে। আর এখান থেকে পঞ্চায়েত থেকে আর কী কী আসে, যে পঞ্চায়েত, ঠিক আছে, কত নম্বর আর্টিকেল থেকে কত নম্বর আর্টিকেলের ভেতর আছে? পঞ্চায়েত 243 থেকে 243-এর ও নম্বর আর্টিকেলের ভেতরে পঞ্চায়েতের ধারণাটা আছে। আর কি আছে? পঞ্চায়েত কত নম্বর পার্টে বর্ণনা করা আছে? পঞ্চায়েতের পার্ট হচ্ছে 9। পঞ্চায়েত কততম শিডিউল মানে তপশিলে বর্ণনা করা আছে? পঞ্চায়েতের শিডিউল হচ্ছে 11। পঞ্চায়েতের টোটাল কতগুলো বিষয় আছে? পঞ্চায়েতের টোটাল 29টা বিষয় আছে। দেখো, মানে এখান থেকে তুমি যদি খাতায় নোট করো না, এখান থেকে কতগুলো প্রশ্ন হয়ে যাবে। এছাড়া পঞ্চায়েত কততম সংবিধান সংশোধনের মাধ্যমে যে 11তম শিডিউলে আসে, সেটা হচ্ছে কি 73তম সংবিধান সংশোধনী বলতে পারো। কত সালে? 1992 সালে। এটাও কিন্তু মাথায় রাখবে। আর কি আসতে পারে?
যে ভারতের প্রথম পঞ্চায়েত কোথায় মানে কোথায় স্থাপন হয়েছিল, সেটা হচ্ছে রাজস্থানের নাগর জেলায় কত সালে? 1969 সালে। তাহলে দেখো কত ইনফরমেশন পেয়ে গেলে। আর যে পঞ্চায়েতের ধারণাটা প্রথম কার মাথায় আসছে, মানে কে দিয়েছিল, সেটা হচ্ছে এম কে গান্ধী, মানে মহাত্মা গান্ধীর ধারণা বলতে পারো, যে ধারণার উপর ভিত্তি করে এই পঞ্চায়েত ব্যবস্থা গড়ে উঠেছিল। তাহলে এই পঞ্চায়েত থেকে পরীক্ষা তুমি প্রশ্ন পাবে, এইটুকু তুমি কনফার্ম পেয়ে যাও। চলো নেক্সট প্রশ্ন দেখো। বলছে তেলেঙ্গানা রাজ্যের লক্ষ্য হলো কোন বছরের মধ্যে রাজ্যের জিডিপিকে প্রায় $3 ট্রিলিয়ন পৌঁছে দেওয়া? অপশন এ 2047, অপশন বি 2030, অপশন সি 2042, অপশন ডি 2035। দেখো ভারত স্বাধীন হয়েছে কত? 1947 সালে। ঠিক তার 100 বছর মানে 2047 সালে তেলেঙ্গানা সরকার মানে কি শপথ নিয়েছে যে জিডিপিকে 3 ট্রিলিয়ন করার জন্য। তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। আচ্ছা, এখান থেকে তুমি প্রশ্ন তুমি যদি দিতে পারে যে তেলেঙ্গানা রাজ্যটি কত সালে গঠিত হয়, সেটা হচ্ছে কি অবশ্যই মাথায় রাখবে 2 জুন। ঠিক আছে, 2 জুন 2014 সালে এটা গঠন হয়। কততম রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করেছিল? 29তম রাজ্য হিসাবে। কিন্তু বর্তমানে জম্মু কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল করার জন্য সেটা হচ্ছে 28তম এখন রাজ্য হয়ে গেছে। আর এই যে তেলেঙ্গানা রাজ্যের রাজধানী কোথায়, সেটা হচ্ছে হায়দ্রাবাদ। আর হায়দ্রাবাদ কোন নদীর তীরে, সেটা হচ্ছে মুসি নদীর তীরে, এটাও তুমি মাথায় রেখো। আর হায়দ্রাবাদের কী আছে? চারমিনার আছে। সব কটা ইনফরমেশন কিন্তু মাথায় রাখবে, পরীক্ষা তুমি দিতেই পারে। নেক্সট প্রশ্ন বলছে সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্ট কেন্দ্র সরকারকে কোন দুটি রাজ্যের মধ্যবর্তী পেন্নিয়ার নদী জল বিবাদ সমাধানের জন্য একটি বিশেষ ট্রাইব্যুনাল বা আদালত গঠনের নির্দেশ দিয়েছে? অপশন তামিলনাড়ু কর্ণাটক, অপশন বি কর্ণাটক কেরালা, অপশন সি তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ, অপশন ডি অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা। দেখো পেন্নিয়ার নদীর ভেতরে বিবাদ এই যে অপশনে তামিলনাড়ু এবং কর্ণাটকের ভেতর দিয়ে হয়েছে। কারণ কি, এই যে পেন্নিয়ার নদীটি এটা কর্ণাটকের নন্দী হিলস থেকে, ঠিক আছে, নন্দী হিলস থেকে উৎপত্তি লাভ করে তামিলনাড়ুর ভেতর দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। আচ্ছা, উৎপত্তিস্থলে নন্দী হিলস মাথায় রাখবে। আর কোথায় পড়েছে? বে অফ বেঙ্গল, বিবি লিখে রাখলাম। বে অফ বেঙ্গলস মানে বঙ্গোপসাগরে পড়েছে। এবার এই পড়ার জন্য যে জলবিদ্যুৎ প্রকল্প তৈরি ব্যাপারে একটা এই জল বিবাদ হয়েছে দুই সরকারের ভেতরে। আর আরও যে ইনফরমেশনটা সেটা হচ্ছে যে এই যে দুটো রাজ্যের ভেতরে যদি আন্তঃনদীর বিবাদ হয়, তাহলে ভারতের সংবিধানে কততম সংশোধনের মাধ্যমে 268তম আর্টিকেল মানে আর্টিকেল 262 অনুযায়ী এই বিবাদ মীমাংসা করবে, করতে পারবে। এটা যদি সংবিধানে কত মানে সুপ্রিম কোর্ট বলো যে কততম সংশোধনের মাধ্যমে এই যে দুটো রাজ্যের ভেতরে জল নিয়ে আন্তঃজল পরিষদ যে আঞ্চলিক যে আন্তঃজল পরিষদ গঠন, সেটা কত নম্বর আর্টিকেল বলে? 262তম। এবং কততম আইন কত সালে করা হয়েছে? এটা 1956 সালে। এই ইনফরমেশনটা মাথায় রেখো। নেক্সট প্রশ্ন বলছে, আচ্ছা এই প্রশ্নটা আমি একটু আগেই করেছি, এটা রিপিট হয়ে গেছে, এটা রিপিট প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো যে কোন জাতীয় সংস্থা ইন্টারনেট অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সাথে যৌথ অংশীদারিত্ব গ্রামীণ উৎপাদনকে শক্তিশালী করার উদ্দেশ্যে আর্থ সামিট 2025-26 সূচনা করে? দেখো যদি কোনো গ্রামের বিষয় বলে বা গ্রামের বিষয়ে উন্নয়ন কথা বলে, তখন সেক্ষেত্রে তুমি সবসময় মাথায় রাখবে নাবার্ড করবে। তাহলে জাতীয় কৃষি এবং গ্রামীণ উন্নয়ন ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, নাবার্ড, ঠিক আছে, নাবার্ড করবে। কারণ গ্রামের উন্নয়নের ক্ষেত্রে নাবার্ডকে পুরোপুরি দায়িত্ব দেওয়া হয়েছে, তাই এই সমস্ত কিছু করবে কি নাবার্ড। আর এই নাবার্ড সম্বন্ধে আরও কিছু ইনফরমেশন আমরা জেনে রাখি যে নাবার্ড কত তারিখে মানে কবে প্রতিষ্ঠা হয়, সেটা হচ্ছে কি 12ই জুলাই 1982 সাল। 12ই জুলাই 1982 সালে নাবার্ড প্রতিষ্ঠা হয়। আর কি এই যে নাবার্ড কোন কমিটির সুপারিশে আসে, সেটা হচ্ছে শিবরমন কমিটি, ঠিক আছে, শিবরমন কমিটির সুপারিশে। আর এই যে এখানে আছে না, এই যে মোবাইল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, এটা কত সালে প্রতিষ্ঠা হয়েছে? এটা হচ্ছে 2004 সালে প্রতিষ্ঠা হয়েছে। এটাও তুমি মাথায় রেখো। নেক্সট প্রশ্ন দেখো
বলছে সম্প্রতি কাকে জাতীয় তদন্তকারী সংস্থা বা NAI এর নতুন মহাপরিচালক বা ডিজি হিসাবে নিযুক্ত করেছে? অপশন এ সদানন্দ বসন্ত দাতে, অপশন বি তপন ডেকা, অপশন সি দিনকর গুপ্তা, অপশন ডি রাকেশ আগরওয়াল। এটা সঠিক অ্যান্সার হবে কি অপশন ডি রাকেশ আগরওয়াল। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আশা করি প্র্যাকটিস করে অনেক কটা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি এবং তোমার স্কোর কত হলো তুমি অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে প্র্যাকটিসের 5 নিয়ে। আর তোমাদের পরীক্ষা যেহেতু 3 তারিখে, সমস্ত প্র্যাকটিস সেটগুলো অবশ্যই ভিডিওগুলো দেখো এবং খাতায় নোট করো এবং অবশ্যই কিন্তু রিভিশন করতে থাকো, কারণ প্রশ্নগুলো এর ভেতর থেকে ঘুরে ঘুরে আসবে। আর রিভিশন না করলে কিন্তু তুমি, যেহেতু এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স, রিভিশন না করলে তোমার কিন্তু পরীক্ষার নাও মনে পড়তে পারে। তাই ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।